আচ্ছা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পাকস্থলী ও গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি নিয়েই আমরা মেনলি আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের এই পাকস্থলী সম্পর্কে একটু জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে পাকস্থলী সম্পর্কে একটু যদি জানি তাহলে কি হয়, যে আমরা যে পাকস্থলীর যে চিত্রটা, এটা তো আমরা অনেকবার দেখে ফেলছি, বিভিন্ন ভিডিওতে দেখে ফেলছি। আমি আজকে আবার এই বিভিন্ন অংশগুলো আবার বলছি। যে এখানে একটা পাকস্থলী, মেনলি পাকস্থলী অংশটাই আঁকা হয়েছে। তাহলে আমরা এই পাকস্থলীতে দেখছি যে এখানে কি কি আছে, এই পার্টগুলো আমাদের একটু জানতে হবে। ঠিক আছে? তাহলে এই যে উপরের যে অংশটা, এটা কিন্তু পৌষ্টিক নালীর অংশ, এর নাম হলো অন্ন নালী। এটা কিন্তু পাকস্থলীর অংশ না। অন্ন নালীটা এই জায়গাটায় এসে উন্মুক্ত হয়েছে। ঠিক আছে? এখন এখন এই পাকস্থলীর কয়েকটা অংশ আছে, এই অংশগুলো আমাদের জানতে হবে। যেমন এই অন্ন নালী যেখানে এসে উন্মুক্ত হয়েছে, এই অংশটাকে বলা হয় কার্ডিয়া। কি বলা হয়? এই যে অংশটাকে বলা হয় কার্ডিয়া। কার্ডিয়া। ঠিক আছে? মনে রাখতে হবে, এই অংশটার নাম হলো কার্ডিয়া। এই যে উপরের দিকে যে অংশটা, এই অংশটার নাম হলো ফান্ডাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাকস্থলীতে এদিকে একটা বাঁক তৈরি হয়েছে, আবার এইখানেও একটা বাঁক তৈরি হয়েছে। তাহলে এই যে বাঁকটা, এটা বড়, এটাকে বলতেছে বড় বাঁক, বা ইংরেজিতে বলে গ্রেটার কার্ভেচার। ঠিক আছে? বড় বাঁক। এবং এই বাঁকটা যেহেতু ছোট, এর নাম হলো ছোট বাঁক, বা ইংরেজিতে একে বলা হয় লেজার কার্ভেচার। ঠিক আছে? ইংলিশ নাম মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলেও সমস্যা নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বড় বাঁকটা কীরকম, যে এই যে আকৃতি যেমন দেখাচ্ছে, এটা দেখাচ্ছে উত্তল। তাহলে বড় বাঁকটা হচ্ছে উত্তল, কিন্তু এই যে ছোট বাঁকটা আছে, এটা কি অবতল। এরপরে এই যে বাকি যে অংশটা আছে, এই পুরো অংশটাকে বলা হয় হচ্ছে দেহ। এবং আমরা যদি ধরি এইখানে মোটামুটি শেষ পাকস্থলী, তাহলে শেষের দিকের এই অংশটার নাম হলো পাইলোরাস। ঠিক আছে? এছাড়া আরো দুটো অংশ থাকে, একটা হলো কার্ডিয়াক স্ফিংক্টার এবং পাইলোরিক স্ফিংক্টার। এই দুটো অংশ কোথায় থাকে? এই যে কার্ডিয়া অংশটা আছে, এই কার্ডিয়া অংশের এইখানে পেশি থাকে। আমরা এইভাবে দেখাইলাম যে এখানে পেশি আছে। এই পেশিগুলো এই পাইলোরাসের এই অংশ কি দেখালাম, এরকম যে পেশি আছে। তাহলে পেশি থাকার কারণে কি হয়, এগুলো স্ফিংক্টারের মতো কাজ করে। এই স্ফিংক্টারের মতো কাজ করলে কি হয়, খাবার যখন অন্ন নালী দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে, খাবারটাকে প্রবেশ করতে চায়, কিন্তু খাবারটা যাতে উপরের দিকে উঠতে না পারে, উপরের দিকে উঠতে চাইলে এটা স্ফিংক্টারের মতো চেপে ধরলে খাবারটা উঠতে পারে না। ঠিক একই রকম ভাবে তাহলে এটাকে আমরা আইডেন্টিফাই করে দিই যে এই যে এগুলো হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। কার্ডিয়াক স্ফিংক্টার। এটা কার্ডিয়াক স্ফিংক্টার। ঠিক এইখানেও যে পেশি আছে, এগুলোও কি করে, যখন খাবার এই পাকস্থলীতে আসে, এসেই কিন্তু খাবারটা ক্ষুদ্রান্তে চলে যায় না। ঠিক আছে? খাবার যখন যাইতে চায়, কারণ হলো পাকস্থলীর কিছু কাজ আছে, পাকস্থলীতে খাবারটা
কী হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে বিভিন্ন রস আসবে ওগুলোর মাধ্যমে কী হবে, মিশে নরম হবে, তরল হবে এবং দলায় পরিণত হয়ে পরবর্তীতে এখানে আসবে। এখানে আসবে। এখন এই যে খাবারটা যে আসতে দেয় না, পাকস্থলী থেকে যে সাথে সাথে ক্ষুদ্রান্তে আসে না, এইটা হলো এই পাইলোরিক স্ফিংক্টারটা তখন এই খাবারটাকে আসতে বাধা দেয়। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা বলতে পারি, এই যে দুইটা অংশকে বলতে পারি আমরা পাইলোরিক স্ফিংক্টার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা পাকস্থলীতে যে বিভিন্ন অংশ থাকে এই অংশগুলো সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। কি থাকে, এই অন্ননালী যেখানে উন্মুক্ত হয় তার নাম হলো কার্ডিয়া। কার্ডিয়াতে কি থাকে, কার্ডিয়াক স্ফিংক্টার থাকে, যেটা খাবারকে পাকস্থলী থেকে এই উপরের দিকে উঠতে দেয় না। এরপরে কি আছে, এই যে উপরে এই গম্বুজাকার যে অংশটা আছে এটার নাম হলো ফান্ডাস। এই মাঝের এই পুরো অংশটাকে বলা হয় দেহ। এরপরে যেখানে হলো মোটামুটি যার পর থেকে ক্ষুদ্রান্তে শুরু তার আগের অংশটাকে বলা হয় পাইলোরাস। পাইলোরাসে কি থাকে, পাইলোরিক স্ফিংক্টার থাকে, যেটা খাবারকে পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যেতে বাধা দেয়। প্রথম দিকে খাবারটা পর্যাপ্ত পরিমাণ তরল এবং তরল হওয়ার আগ পর্যন্ত। এছাড়া দেখতে পাচ্ছি দুইটা বাঁক আছে, একটা বাঁককে বলা হয় বড় বাঁক, আরেকটা বাঁককে বলা হয় ছোট বাঁক। বড় বাঁকটা হলো উত্তল, ছোট বাঁকটা হচ্ছে অবতল। ঠিক আছে, এখন এখন মোটামুটি এই হলো মোটামুটি একটা পাকস্থলীর বিভিন্ন অংশ। এখন এই যে পাকস্থলীর প্রাচীর আছে, এই যে প্রাচীরটা, এই প্রাচীরে কী থাকে, বিভিন্ন ধরনের কোষ থাকে। এই কোষ থেকে বিভিন্ন ধরনের এনজাইম বা যে কোষ থেকে বিভিন্ন ধরনের কোষ থেকে বিভিন্ন ধরনের তরল নিঃসরণ হয়। ঠিক আছে, এই বিভিন্ন ধরনের কোষ থাকে, বা আমরা বলতে পারি এই প্রাচীরে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, গ্রন্থি এবং কোষ থাকে। তার মধ্যে আমাদের জানতে হবে ভালো করে যে এই যে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে, আমরা এদেরকে গ্যাস্ট্রিক গ্রন্থি বলা হয়। কারণ আমরা জানি পাকস্থলীকে বলা হয় ইংরেজিতে স্টোমাক, কিন্তু মেডিকেলের ভাষায় বলা হয় গ্যাস্ট্রিক অর্গান। এই গ্যাস্ট্রিক অর্গানে যে গ্রন্থিগুলো থাকে, আমরা যদি মনে করি এই যে প্রাচীরগুলোতে এরকম আমরা দেখালাম যে এগুলো হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। ঠিক আছে, এবং ভেতরে দুইটা জিনিস দেখাবো আমি, এই দুটা খেয়াল করতে হবে ভালো করে। এই যে একটা কোষ দেখালাম, এইখানে একটা কোষ দেখালাম, যে এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে, এবং পাকস্থলীতে দুই ধরনের কোষ থাকে। একটাকে বলা হয়, যেটা এই যে পাইলোরাসের কাছাকাছি থাকে, এই অংশে থাকে জি কোষ বলে, জি কোষ। আরেক ধরনের কোষ আছে, তাকে বলা হয় ডি কোষ। খুব ভালো করে মনে রাখতে হবে যে পাকস্থলীর এই পাইলোরাস অংশের দিকে কি থাকে, যে কোষগুলো থাকে এর মধ্যে জি কোষ থাকে, যেখান থেকে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন নিঃসরণ হয়। গ্যাস্ট্রিন নামক একটা হরমোন নিঃসরণ হয়। আর কি থাকে, ডি কোষ। এই ডি কোষ এই পাকস্থলীতেও থাকে, আবার ডিউডেনামেও থাকে, আবার অগ্নাশয়েও থাকে। আমরা যে ডেল্টা কোষ পড়ে আসছি, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 4 ধরনের কোষ ছিল, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ। তার মধ্যে ডেল্টা কোষ আর ডি কোষ হলো একই। তাহলে ডি কোষ হলো সোমাটোস্ট্যাটিন নামক একটা হরমোন নিঃসরণ করে। সোমাটোস্ট্যাটিন নামক একটা হরমোন নিঃসরণ করে। আপাতত আমাদের নাম দুইটা জানি, আমরা এরপরে এটা ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম একটা পাকস্থলীতে কি থাকে, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং দুইটা কোষ থাকে, একটা জি কোষ, একটা ডি কোষ। তাহলে জি কোষ থেকে গ্যাস্ট্রিন নামক একটা হরমোন নিঃসরণ হয়, আর ডি কোষ থেকে কি নিঃসরণ হয়, সোমাটোস্ট্যাটিন নামক একটা হরমোন।
এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে বিভিন্ন ধরনের কোষ থাকে, ওগুলো নিয়ে একটু পরে আলোচনায় আসতেছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই পাকস্থলীর যে গঠন বা অ্যানাটমি, এটা সম্পর্কে আমরা একটা ধারণা এখান থেকে পেলাম। এরপর আমরা পাকস্থলীর প্রস্থচ্ছেদ করব। এটা আমরা মুছে দিই। পাকস্থলীর প্রস্থচ্ছেদ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের পাকস্থলী সম্পর্কে পড়তে গেলে এই প্রস্থচ্ছেদ খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, এই প্রস্থচ্ছেদ জানার আগে আমরা একটা চিত্র আঁকবো। ওই চিত্রটা আমাদের চিত্রের মধ্যেই সব থাকবে। ঠিক আছে, একটু আমরা ধৈর্য ধরে চিত্রটা দেখব। তোমরাও আঁকতে পারো চাইলে। এখানে আমি বিভিন্ন পাকস্থলীতে যে বিভিন্ন লেয়ার থাকে, ওই লেয়ারগুলো আঁকার চেষ্টা করছি। কোনটা কোন লেয়ার আমি এরপরে বলে দেব। ঠিক আছে, কোনটা কোন লেয়ার আমি এরপরে বলে দেব, তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু ধৈর্য ধরতে হবে যে চিত্রটা আমরা আঁকি। আঁকার পরে আমরা চিত্রটা যখন বর্ণনা করব, অনেক কিছু তোমাদের কাছে তখন অনেক সহজ মনে হবে। বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা লেয়ার যে আলাদা আলাদা লেয়ার, এগুলো আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এই জন্য প্রত্যেকটা লেয়ারেই আলাদা আলাদা আমরা কালার ইউজ করছি। আর একটু সময় লাগবে। দেখো আমাদের চিত্রটা প্রায় আঁকা শেষ। ঠিক আছে, এটা হলো একটা পাকস্থলীর প্রস্থচ্ছেদ। একটা পাকস্থলীতে 5টা লেয়ার থাকে। একটা পাকস্থলীতে 5টা লেয়ার থাকে। তাহলে 1 নাম্বার প্রস্থচ্ছেদের 1 নাম্বার বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা পড়বো একটা পাকস্থলীতে 5টা লেয়ার থাকে। কোথায় কোথায় লেয়ার থাকে? এই যে সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা, সবচেয়ে বাইরের দিকের যে লেয়ারটা, এই যে এইটা, এই লেয়ারটার নাম হলো, এই লেয়ারটার নাম হলো সেরোসা।
একটা পাকস্থলীকে যদি কেটে যদি দেখা হয় পুনর্বীক্ষণ যন্ত্রে, তাহলে এরকম পাকস্থলীর প্রাচীরে এরকম 5টা লেয়ার পাওয়া যাবে। সবচেয়ে বাইরের দিকের যে প্রাচীর বা লেয়ার তার নাম হলো সেরোসা। ঠিক আছে, তার নাম কি? সেরোসা। এরপরে যে প্রাচীর তার নাম হলো পেশি স্তর। ঠিক আছে, এরপরের প্রাচীরের নাম হলো পেশি স্তর। যেমন এইখানে 2টা পেশি স্তর আছে, এই যে একটা এবং এই যে একটা। বলা হয় এই বাইরের দিকে যেটা থাকে এটা হলো বহিঃস্থ অনুদৈর্ঘ্য পেশি স্তর। এটাকে বলা হয়েছে বহিঃস্থ অনুদৈর্ঘ্য, আর এটা হলো অন্তঃস্থ বৃত্তাকার কি এরা? পেশি স্তর। তাহলে এটা যদি আমরা 1 নাম্বার দেই সেরোসা, এটা হলো 2 নাম্বার। তাহলে একবারে বাইরের যে লেয়ার তাকে বললাম সেরোসা, তারপরে ভেতরে 2টা লেয়ার থাকে, একটা হলো বহিঃস্থ অনুদৈর্ঘ্য পেশি স্তর, অন্তঃস্থ বৃত্তাকার পেশি স্তর। মানে এই যে বাইরের দিকটা হলো এটা, আস্তে আস্তে ভেতরের দিকে আমরা ঢুকতেছি। তাহলে বাইরে সেরোসা, 2 নাম্বার হচ্ছে পেশি স্তর। পেশি স্তরে আবার 2টা লেয়ার থাকে, একটা বাইরের দিকে বহিঃস্থ অনুদৈর্ঘ্য পেশি স্তর, আর ভেতরে হলো অন্তঃস্থ বৃত্তাকার পেশি স্তর। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যে লেয়ার, এটা হলো আমাদের 3 নাম্বার লেয়ার। এটা হলো 3 নাম্বার লেয়ার। এই 3 নাম্বার লেয়ারে কি আছে? 3 নাম্বার লেয়ারটাকে বলা হয় সাবমিউকোসা। সাবমিউকোসা। ঠিক আছে, এই সাবমিউকোসা স্তরে এই যে অংশগুলো দেখতেছি আমরা, এই যে এখানে যে গোল গোল এই অংশগুলো দেখতেছি, এগুলো হলো বিভিন্ন ধরনের রক্তনালী এবং স্নায়ু। বিভিন্ন ধরনের রক্তনালী এবং স্নায়ু এই সাবমিউকোসা স্তরে থাকে। দুঃখিত। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম যে এই সাবমিউকাস স্তর হলো 3 নাম্বার স্তর। এখানে কি থাকে? বিভিন্ন ধরনের রক্তনালী এবং বিভিন্ন স্নায়ু থাকে। এরপরে যে স্তর আছে 4 নাম্বার, সেটা হলো মাসকিউলারিস মিউকোসা। তাহলে এই যে আমাদের এইখানে যে এই যে অংশটা, এটা হলো 4 নাম্বার স্তর। এটাকে বলা হয় মাসকিউলারিস মিউকোসা। আর বাইরে যে স্তরটা আছে এটাকে আমরা বলতেছি এইটাকে বলতেছি শুধু মিউকোসা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম পাকস্থলীর প্রস্তুচ্ছেদে যে এটা 5টা লেয়ার আছে। একবারে সবচেয়ে বাইরে যে লেয়ারটা তার নাম হলো সেরোসা। সেরোসার পরে লেয়ারটার নাম হলো পেশি স্তর। এই পেশি স্তরে কি থাকে? 2টা স্তর থাকে। একটা হলো বাইরের দিকে যেটা, এটা বহিঃস্থ অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য মানে হলো লম্বা লম্বি। আর এরপরে থাকে অন্তঃস্থ বৃত্তাকার, এটা হলো বৃত্তাকারভাবে জড়ায়া থাকে। এই হলো পেশি স্তর। আর 3 নাম্বার পেশি স্তর, 3 নাম্বার লেয়ারের নাম হচ্ছে সাবমিউকোসা, 4 নাম্বার হচ্ছে মাসকিউলারিস মিউকোসা, 5 নাম্বার হচ্ছে শুধু মিউকোসা। তাহলে এইরকম 5টা লেয়ার কোথায় থাকে? পাকস্থলীর প্রস্তুচ্ছেদে থাকে। আমরা যখন ক্ষুদ্রান্ত্রের প্রস্তুচ্ছেদ করব, ওইখানেও দেখবো এরকম 5টা লেয়ার আছে। ঠিক আছে, তাহলে পর্যায়ক্রমিকভাবে এই বাইরে থেকে ভেতরের দিকে যে এই যে স্তরগুলো বা এই যে লেয়ারগুলো, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এখন এই লেয়ারগুলোর মধ্যে নাম জানলেই হবে। তবে শুধুমাত্র এই যে মিউকোসা আছে, এই যে মিউকোসা আছে, এই মিউকোসা সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে। ঠিক আছে, মিউকোসা সম্পর্কে একটু ডিটেলস জানতে হবে। তাহলে আমরা বাকিগুলো মুছে দিই। মুছে দিলে মিউকোসা সম্পর্কে আমরা একটু ডিটেলস মুছে দিই।
ভেতরের দিকে যে স্তরটা, এই স্তরটাকে বলতেছে হলো মিউকোসা স্তর। ঠিক আছে, এখন এই মিউকোসা স্তরে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি। মিউকোসা স্তরে এই যে লেয়ারটা, এই পুরাটাই হচ্ছে মিউকোসা স্তর, এই যে পুরাটা। ঠিক আছে, তাহলে এই একবারে যে ভেতরের দিকে কি এরকম অভিক্ষেপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, অভিক্ষেপ দেখতে পাচ্ছি। এই অভিক্ষেপগুলোর আবার একটা নাম আছে, এদেরকে বলা হয় রুগী। এই অভিক্ষেপগুলোকে কি বলা হয়? রুগী। রুগী নামক অভিক্ষেপ কোথায় থাকে? আমরা দেখলাম মিউকোসা স্তরে থাকে এই রুগী নামক অভিক্ষেপ। রুগী বানান কিন্তু খেয়াল করবা। ঠিক আছে, এমনি যে রোগী মানে পেশেন্ট, যারা কোনো সমস্যার কারণে ডাক্তারের কাছে যায়, ওই যে রুগী, ওইটার বানান এটার বানান কিন্তু এক না। ঠিক আছে, তাহলে রুগী নামক অভিক্ষেপ থাকে। এবং মনে রাখতে হবে ভালোভাবে যে কয়েকটা আমি পয়েন্ট দিয়ে দিই। 1 নাম্বার পয়েন্ট মিউকোসা, যে মিউকোসা স্তরে রুগী নামক অভিক্ষেপ থাকে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মিউকোসার ক্ষেত্রে যে যে এই স্তরটায় যে ধরনের আবরণে আবৃত, তাকে বলা হয় সরল স্তম্ভকার এপিথেলিয়াম। সরল স্তম্ভকার এপিথেলিয়ামে আবৃত থাকে। ঠিক আছে, যে স্তরটি সরল স্তম্ভাকার এপিথেলিয়ামে আবৃত। এই সরল স্তম্ভকার এপিথেলিয়াম। ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে 3 নম্বরে যে বৈশিষ্ট্য, এই যে এপিথেলিয়াম স্তর, এই স্তরে কি থাকে? কতগুলো গ্যাস্ট্রিক পিট থাকে। বলতেছে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। ওগুলো কিরকম? এই জায়গায় এরকম থাকে। এই যে গোল গোল করে যেগুলো দেখাচ্ছি, এগুলাই হচ্ছে গ্যাস্ট্রিক পিট। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি, এপিথেলিয়ামে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। ঠিক আছে, 4 নম্বর আরেকটা বৈশিষ্ট্য আছে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যে গ্যাস্ট্রিক পিটগুলো, এই গ্যাস্ট্রিক পিটগুলোতেই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে। তাহলে এই প্রত্যেকটা গ্যাস্ট্রিক পিটের ভেতরে এই যে আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি মাঝে, এগুলোই হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। যে আমাদের যে আমরা যে আজকে আলোচনা করব এরপরে গ্যাস্ট্রিক গ্রন্থি, সেগুলো কোথায় থাকে? তাহলে সেই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো কোথায় থাকে? এই মিউকোসা স্তরের গ্যাস্ট্রিক পিটে থাকে। তাহলে যদি আমরা আইডেন্টিফাই করে দেই, তাহলে কি হবে? যে এটা হলো গ্যাস্ট্রিক পিট, আর গ্যাস্ট্রিক পিটের ভেতরে যেটা থাকে ওটা হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা বিষয়, ভুলে গেলে চলবে না। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে গ্যাস্ট্রিক পিট গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। ঠিক আছে, তাহলে এই যে 4টা বৈশিষ্ট্য, আমরা কিন্তু পাকস্থলীর প্রস্তুচ্ছেদ বা অনুচ্ছেদে আমরা পড়লাম 5টা লেয়ার থেকে। 5টা লেয়ারের সবচেয়ে বাইরেরটার নাম ছিল হলো সেরোসা, তারপরে ছিল পেশি স্তর, পেশি স্তরে ছিল বহিঃস্থ অনুদৈর্ঘ্য পেশি স্তর, অন্তঃস্থ বৃত্তাকার পেশি স্তর। তারপরে এইখানে যে এই যে লেয়ারটা, এটার নাম ছিল সাবমিউকোসা, এই লেয়ারটার নাম ছিল মাস্কিউলারিস মিউকোসা, তার ভেতরে একবারে ভেতরের লেয়ারের নাম হলো মিউকোসা। এই মিউকোসা স্তর সম্পর্কে খুব ভালো করে আমাদের জানতে হবে।
এর হলো চারটা আমরা বৈশিষ্ট্য পড়লাম, যে এইখানে যে এই যে অভিক্ষেপগুলো তৈরি হয় এগুলাকে বলা হয় রুগী, রুগী নামক অভিক্ষেপ থাকে। 2 নম্বরে বললাম এই যে যে স্তরটা, এই স্তরে যে এপিথেলিয়াম থাকে তার নাম সরল স্তম্ভকার এপিথেলিয়াম। 3 নম্বরে আমরা পড়লাম যে এই এপিথেলিয়ামে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে। এই যে এরকম থলের মতো যে অংশগুলো, এগুলোই হলো গ্যাস্ট্রিক পিট। এই গ্যাস্ট্রিক পিটে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, বা এই গ্যাস্ট্রিক পিটগুলো গ্যাস্ট্রিক গ্রন্থি ধারণ করে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কোন স্তরে থাকে? প্রশ্ন হলে মিউকোসা স্তরে। গ্যাস্ট্রিক পিট কোথায় থাকে? প্রশ্ন হলে সেটাও মিউকোসা স্তরে। রুগী নামক অভিক্ষেপ কোথায় থাকে? সেটা যদি প্রশ্ন হয় সেটাও মিউকোসা স্তরে। আবার যদি বলে যে পাকস্থলীর প্রাচীর কোন ধরনের এপিথেলিয়ামে আবৃত থাকে, সেটা বলবো আমরা সরল স্তম্ভকার এপিথেলিয়াম। এর ইংলিশ নামটা তোমরা জেনে রাখো, ইংলিশ নামটা একটু ইম্পর্টেন্ট, এটা হলো সিম্পল কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের বিশেষ বৈশিষ্ট্য কি? এরা হলো খাদ্যবস্তুকে কি করতে পারে? শোষণ করতে পারে। যে এই এপিথেলিয়ামে যে কোষগুলো থাকে, এগুলো আমরা যে খাবার খাই, ওই খাবারগুলোর যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, এই যে যে সরল খাদ্যবস্তু, এগুলাকে কি করতে পারে? শোষণ করতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি আমাদের পাকস্থলীর প্রস্থচ্ছেদের আলোচনা। এখন আমরা আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থির আলোচনায় চলে যাব। তাহলে এটা মুছে দেই। যে গ্যাস্ট্রিক গ্রন্থি, তাহলে আমরা কিন্তু জেনেই আসলাম যে গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকে। যে পাকস্থলীর যে 5টা স্তর আছে, ওই স্তরের মিউকোসা যে স্তর সবচেয়ে ভেতরে, ওই স্তরে কিন্তু এই গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এখন এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে আবার 4 ধরনের কোষ থাকতে পারে। 4 ধরনের কোষ থাকতে পারে। কি কি কোষ থাকতে পারে? আমাদের নামগুলো খুব ভালো করে জানতে হবে, যে এই গ্যাস্ট্রিক গ্রন্থিতে কি কি ধরনের, যে 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষের প্রথমত হলো নাম জানতে হবে ভালো করে। ঠিক আছে, তাহলে তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে 4 ধরনের কোষ থাকে, 1 নাম্বার হচ্ছে প্যারাইটাল কোষ। প্যারাইটাল, বা এটা আরেকটা নাম আছে অক্সিনটিক। 2টা নামই কিন্তু মুখস্থ রাখতে হবে, অক্সিনটিক কোষ 1 নাম্বার। এরপরে হলো 2 নাম্বারে হলো মিউকাস কোষ। মিউকাস কোষ। এরপর হলো 3 নাম্বার হচ্ছে আর্জেন্টাফাইন কোষ। আর্জেন্টাফিন কোষ। ঠিক আছে, 4 নাম্বার কোষটা আমি নিচে নিয়ে লিখি। 4 নাম্বার কোষ হলো বলে জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক, বা আরেকটা নাম আছে চিফ কোষ। চিফ শব্দের অর্থ হলো প্রধান, প্রধান কোষ। তাহলে জাইমোজেনিক বা চিফ কোষ। তাহলে আমরা দেখলাম যে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি যে লেয়ারে থাকে তার নাম হলো মিউকোসা। ওই লেয়ারে এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থাকে তার আবার 4 ধরনের কোষ নিয়ে গঠিত। প্রথমটা হলো প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, জাইমোজেনিক বা চিপ কোষ। ঠিক আছে, এখন এই গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি? গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে? গ্যাস্ট্রিক গ্রন্থি যে রস ক্ষরণ করে তাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রস ক্ষরিত হয় তার নাম হলো গ্যাস্ট্রিক জুস। এখন এই গ্যাস্ট্রিক গ্রন্থির যে 4 ধরনের কোষ আছে, এই 4 ধরনের কোষ থেকে বিভিন্ন ধরনের বস্তু নিঃসৃত হয়। যেমন এই প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ, এ কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। ছোট করে লিখলাম যে
প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। ঠিক আছে, এরপরে যে মিউকাস কোষ আছে, তাহলে এইখান থেকে কি মিউসিন নিঃসৃত হয়, মিউসিন নিঃসরণ। ঠিক আছে, এবং এই যে আর্জেন্টাফিন কোষ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসরণ করে, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসরণ করে। তাহলে এইগুলোর কাজ কি আমি একটু পরেই আসতেছি, তোমরা জাস্ট আপাতত জানো যে কোন কোষ থেকে কি নিঃসরণ হয়। ঠিক আছে, আরেকটা আছে জাইমোজেনিক কোষ। তাহলে জাইমোজেনিক কোষ থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম নিঃসরণ। আরেকটা হলো নিষ্ক্রিয় প্রোরেনিন এনজাইম নিঃসরণ। তাহলে আমরা জেনে গেলাম যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে 4 ধরনের কোষ আছে, এই 4 ধরনের কোষ থেকে কি কি নিঃসরণ হয়। তাহলে প্রথমটা হলো প্যারাইটাল কোষ বা অক্সিনোটিক কোষ, খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি পরিমাণে থাকে, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়। মিউকাস কোষ থেকে মিউসিন নিঃসরণ করে। আর্জেন্টাফিন কোষ থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসরণ করে, এবং জাইমোজেনিক বা চিপ কোষ থেকে নিষ্ক্রিয় পেপসিনোজেন এনজাইম এবং নিষ্ক্রিয় প্রোরেনিন এনজাইম এগুলো নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে এগুলোর সাথে কি আছে, এগুলো বিভিন্ন কোষ থেকে নিঃসৃত হয়, এর সাথে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে পানি, এবং কারণ গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক ক্ষরণ হয়, জুস ক্ষরণ হয়, সেখানে বেশিরভাগ অংশই থাকে পানি। তাহলে পানি, তার পানির সাথে এই বিভিন্ন ধরনের উপাদান মিলে কি তৈরি করে, গ্যাস্ট্রিক জুস তৈরি করে। ঠিক আছে, এখন এখন আমরা পড়ব গ্যাস্ট্রিক জুসের যে উপাদানগুলো পড়ব। আমরা কিন্তু উপাদান জেনেই গেছি অলরেডি, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউসিন, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তারপরে 2টা এনজাইম এগুলো আসে। কিন্তু এগুলো আসলেও এগুলো এসে কি কাজ করে একসাথে আমি তোমাদের পড়ায় দেব। ঠিক আছে, যেটা হলো তোমাদের পরবর্তীতে সহযোগিতা করবে যে পাকস্থলীতে খাদ্য পরিপাক হয় কিভাবে। তাহলে আমরা গ্যাস্ট্রিক জুসের এখন উপাদান পড়ব। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির বিভিন্ন কোষ পড়লাম, এখন হলো গ্যাস্ট্রিক জুসের উপাদান। ঠিক আছে, ঠিক বরাবরের মতো যে আমরা জানি যে কোনো জুস, সেটা লালা রস হোক, সেটা পিত্ত রস হোক, সেটা গ্যাস্ট্রিক জুস হোক, বা অগ্নাশয় থেকে অগ্নাশয়িক রস হোক, এখানে কি থাকবে, পানি থাকবে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে পানির পরিমাণ প্রায় 99.45%। ঠিক আছে, তাহলে গ্যাস্ট্রিক জুসেও সবচেয়ে বেশি পরিমাণে থাকে হলো পানি। এরপর কিছু অজৈব পদার্থ থাকে, কিছু জৈব পদার্থ থাকে। ঠিক আছে, তাহলে পানি থাকে 99.45%। অজৈব পদার্থ এগুলোর আসলে পার্সেন্টেজ ওইভাবে দরকার নাই, যদি তোমরা জানতে চাও জানতে পারো, আমি লিখে দিই 0.15%, আর এটা হলো 0.40%। ঠিক আছে, এখন এই যে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ, এগুলো কি কি নিঃসৃত হয়। ঠিক আছে, এই নামগুলো তোমাদের একটু জানতে হবে। তাহলে একটা তো আমরা জানলামই, কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোথা থেকে নিঃসৃত হয়, এই গ্যাস্ট্রিক গ্রন্থির প্যারাইটাল বা অক্সিনোটিক কোষ থেকে। এছাড়া আরো বিভিন্ন ধরনের লবণ আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এরপরে আছে ক্যালসিয়াম
ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং বাইকার্বনেট আয়ন। তাহলে এই যে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ আছে এগুলো গ্যাস্ট্রিক জুসের উপাদান। ঠিক আছে, এখন কি কি জৈব পদার্থ আছে? তাহলে জৈব পদার্থও কিন্তু আমরা পড়লাম যে একটা হলো মিউকাস কোষ থেকে কি আসে, মিউসিন, একটা জৈব পদার্থ। এরপরে আর্জেন্টাফিন কোষ থেকে কি নিঃসৃত হয়, গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, একটা জৈব পদার্থ। এছাড়া আরো কি নিঃসৃত হয়, দুইটা এনজাইম পড়লাম, নিষ্ক্রিয় পেপসিনোজেন এবং নিষ্ক্রিয় প্রোরেনিন। ঠিক আছে, আরেকটা এনজাইম নিঃসৃত হয়, সেটার নাম জানতে হবে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। খুবই কম পরিমাণে নিঃসৃত হয়। ঠিক আছে, খুবই কম পরিমাণে নিঃসৃত হয়। তাহলে এই যে কিছু পদার্থ আমরা জানলাম যে গ্যাস্ট্রিক জুসে কি কি উপাদান থাকে, পানি থাকে, অজৈব পদার্থ থাকে, জৈব পদার্থ থাকে। এর মধ্যে অজৈব পদার্থ কি কি আছে এগুলো, জৈব পদার্থ কোনগুলো আছে এগুলো কিন্তু আমরা আগের যে গ্যাস্ট্রিক গ্রন্থির যে বিভিন্ন কোষ আছে ওইখানেই আমরা পড়ে আসছি। ঠিক আছে, বেশিরভাগ। এখন এই অজৈব পদার্থগুলো এবং জৈব পদার্থগুলো এগুলো আসলে কি কাজ করে, এই গ্যাস্ট্রিক জুসে যে থাকে এগুলোর আসলে কাজ কি, এই কাজগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, কাজগুলো খুব ভালো করে জানতে হবে। তাহলে আমি এই অজৈব পদার্থ থেকে শুধুমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিড এর কাজ আমাদের ভালো করে জানতে হবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে এখন আমরা একটু ডিটেলস পড়ব। যে কাজ, যে আমি যদি লিখি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি, 1 নাম্বার, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু এক ধরনের অ্যাসিড, এটা কি করে, একটা অম্লীয় মাধ্যম তৈরি করে। ঠিক আছে, যে পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। একটা কাজ চলে গেল হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এটা পাকস্থলীতে অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে, কারণ এটা একটা অ্যাসিড। যে আমরা যে খাবারটা খাবো, খাবারটা অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে গেল, পাকস্থলীতে যাওয়ার পরে যে অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ থেকে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়ে ওই খাবারের সাথে মিশে একটা অম্লীয় পরিবেশ তৈরি করবে। এই অম্লীয় পরিবেশ তৈরি করার কারণ আছে। ঠিক আছে, আমরা এই যে এখানে নিষ্ক্রিয় পেপসিনোজেন একটা এনজাইমের নাম পড়ছি, আমরা কিছুক্ষণ পরে দেখব এই নিষ্ক্রিয় পেপসিনোজেন পেপসিনে পরিণত হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে। এই পেপসিন হলো অম্লীয় মাধ্যমে কাজ করে, পেপসিন হলো pH2 এমন মাধ্যমে কাজ করে। ঠিক আছে, তাই জন্য এই পেপসিন যে খাদ্য পরিপাকে সাহায্য করবে, এই জন্য পাকস্থলীতে অম্লীয় পরিবেশ দরকার। তাহলে ওই হাইড্রোক্লোরিক এসে পাকস্থলীতে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করতেছে। এছাড়া আমরা খাবারের সাথে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া খাই, ওই ব্যাকটেরিয়াগুলোকেও কি করে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলে। ঠিক আছে, তাহলে 2 নম্বরে লিখতে পারি ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঠিক আছে, এটা হলো আমাদের 2 নাম্বার কাজ গেল, তাহলে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এরপরে 3 নম্বরের কাজ হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে তখন এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়, সক্রিয় পেপসিন। 4 নম্বরে হচ্ছে ঠিক
একই রকমভাবে নিষ্ক্রিয় প্রোরেনিন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে তখন এটা সক্রিয় রেনিনে পরিণত হয়। তাহলে এই যে পেপসিনোজেন এবং প্রোরেনিন এই এনজাইমগুলো কিন্তু সক্রিয় অবস্থায় নিঃসরণ হয় না। এগুলো সক্রিয় হয় কখন? এগুলো যখন ওই জাইমোজেনিক কোষ থেকে নিঃসৃত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে, তারপরে সক্রিয় পেপসিনে পরিণত হবে আর এটা সক্রিয় রেনিনে পরিণত হবে। তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কিন্তু 3-4টা কাজ আমরা করে ফেললাম। খুব ভালো করে মনে রাখতে হবে। যদি গ্যাস্ট্রিক জুসের কাজ আসে তাহলে প্রথমে এইভাবেই শুরু করতে হবে, ঠিক আছে? আর বাকি যে অজৈব পদার্থগুলো আছে ওগুলোর মানে স্বাভাবিক যা কাজ ওগুলোই করে, ওগুলো নিয়ে ওইভাবে খুব বেশি পড়তে হবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েই তোমাদের ডিটেলস জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের অজৈব পদার্থের আলোচনা শেষ। এটা মুছে দিলাম। এখন আসি এই যে জৈব পদার্থের আলোচনায়। জৈব পদার্থ প্রথমে লিখছি কি মিউসিন। তোমাদের অবশ্যই মনে আছে মিউসিন কোথা থেকে নিঃসৃত হয়? মিউকাস কোষ থেকে। গ্যাস্ট্রিক গ্রন্থির যে মিউকাস কোষ আছে সেখান থেকে মিউসিন নিঃসৃত হয়। এই মিউসিন হলো এক ধরনের পিচ্ছিল পদার্থ। মিউসিন পিচ্ছিল তরল পদার্থ, ঠিক আছে? এরপরে হলো গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। যে আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, যে আর্জেন্টাফিন কোষ থেকে এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর নিঃসৃত হয়। এর কাজ কি? এটা হলো আমাদের একটা ভিটামিন আছে, ভিটামিন B12, ঠিক আছে? ওইটা শোষণে সাহায্য করে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এরপর আছে কি নিষ্ক্রিয় পেপসিনোজেন। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন সম্পর্কে আমাদের একটু ডিটেলস আমরা জানবো, ঠিক আছে? তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে নিষ্ক্রিয় পেপসিনোজেন যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসে তখন সেটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। তাহলে আমরা যদি সক্রিয় পেপসিনে পরিণত হয় তাহলে পেপসিন কি করে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে যদি দেখাই, নিষ্ক্রিয় পেপসিনোজেনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিলে, মুছে দিই পুরোটা, কারণ এই কয়েকটা এনজাইম নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা করতে হবে। যে নিষ্ক্রিয় পেপসিনোজেন আমরা দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে এরা সক্রিয় পেপসিনে পরিণত হয়, সক্রিয় পেপসিন, ঠিক আছে? এখন এই পেপসিন কি করে? পেপসিন এনজাইম এটার কাজ কি? এই পেপসিন এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে প্রোটিন হচ্ছে আমরা লিখলাম আমিষ, ঠিক আছে? আমিষ এর সাথে পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে পেপসিন এনজাইম কাজ করে একে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। তাহলে পেপসিন এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক। তাহলে আমরা যদি একটা হেডিং দেই এখানে, প্রোটিন বা আমিষ পরিপাক, তাহলে প্রোটিন বা আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে পেপসিন। এই পেপসিনটা প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেন হিসেবে নিঃসৃত হয়। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে আসলে সক্রিয় পেপসিন হয়। এই সক্রিয় পেপসিন আমিষকে কি করে? আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে প্রোটিওজ এবং পেপটোনে পরিণত হয়, ঠিক আছে? তাহলে একটা ফাংশন গেল। এরপর হচ্ছে দুধে ক্যাসিনোজেন নামক উপাদান থাকে বা ক্যাসিনোজেন নামক প্রোটিন থাকে, ঠিক আছে? দুধে ক্যাসিনোজেন নামক প্রোটিন থাকে। তাহলে তার আগে আমরা
এটা আরেকবার একটু লেখেই নেই। নিষ্ক্রিয় প্রোরেনিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিলে কি হলো, রেনিন, মানে সক্রিয় রেনিন হলো। তাহলে এই সক্রিয় রেনিন কি করে, দুধের ক্যাসিনোজেন নামক প্রোটিনকে ক্যাসিনে পরিণত করে। যে রেনিন এনজাইম কি করবে, দুধের ক্যাসিনোজেন প্রোটিনকে কিসে পরিণত করে, ক্যাসিনে পরিণত করে। ঠিক আছে, এই ক্যাসিনকে এই রেনিন এনজাইমই প্যারাক্যাসিনে পরিণত করে। তাহলে রেনিন কিন্তু দুইটা কাজ করতেছে। প্রথমে দুধের ক্যাসিনোজেন প্রোটিনকে ক্যাসিন প্রোটিনে পরিণত করে, এটা প্রোটিন লিখে দিই, এবং ক্যাসিন প্রোটিনকে পরে আবার এই রেনিন এনজাইমে কি করতেছে, প্যারাক্যাসিনে পরিণত করতেছে। ঠিক আছে, এরপরে এই প্যারাক্যাসিন পেপসিন এনজাইমের প্রভাবে, ওই যে আগে যে পেপসিন আমরা পড়ে আসছি, এনজাইমের প্রভাবে পেপটাইডে পরিণত হয়। তাহলে দেখো এখানে দুইটা ঘটনা। ঠিক আছে, একটা হলো এটা নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় পেপসিন আমিষকে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে প্রোটিওস এবং পেপটোনে পরিণত করতেছে। আর একটা হলো এটা নিষ্ক্রিয় প্রোরেনিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে এসে সক্রিয় রেনিন, এবং এই রেনিনটা দুধের ক্যাসিনোজেন প্রোটিনকে প্রথমে ক্যাসিন প্রোটিন, এই ক্যাসিন প্রোটিনকে রেনিন এনজাইমে আবার প্যারাক্যাসিন, এই প্যারাক্যাসিনকে পেপসিন এনজাইম পেপটাইডে পরিণত করতেছে। ঠিক আছে, তাহলে এইভাবে ছোট ছোট অংশে ভাগ করে প্রোটিন পরিপাকে সাহায্য করতেছে। একটা আমাদের প্রোটিন পরিপাক হয়ে গেল। প্রোটিন পরিপাকের তাহলে দুইটা এনজাইমের নামই আমাদের ভালো করে জানতে হবে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব লিপিড পরিপাক। যে পাকস্থলীতে লিপিড পরিপাক। তাহলে এর আগে পড়লাম পাকস্থলীতে প্রোটিন পরিপাক, এখন পড়ব পাকস্থলীতে লিপিড পরিপাক। এখন পাকস্থলীতে লিপিড পরিপাকের জন্য একটা এনজাইম আছে, তার নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। আমরা জৈব উপাদানের মধ্যে লিখেছিলাম। ঠিক আছে, গ্যাস্ট্রিক লাইপেজ, এটা নিয়ে একটু ভালো করে জানতে হবে যে এই গ্যাস্ট্রিক লাইপেজ পাকস্থলীতে খুবই কম পরিমাণে থাকে, বা পাকস্থলীর যে গ্রন্থিগুলো আছে গ্যাস্ট্রিক গ্রন্থি সেগুলো থেকে খুব কম পরিমাণে আসে, এবং এই গ্যাস্ট্রিক লাইপেজ সাধারণত অম্লীয় মাধ্যমে কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, আমি নোট করে নিতে পারো তোমরা যে লাইপেজ এনজাইম, গ্যাস্ট্রিক লাইপেজ না লিখি লাইপেজ এনজাইম, কারণ আমরা গত দিনও লাইপেজ এনজাইম পড়ছি অগ্নাশয়িক লাইপেজ এনজাইম সাধারণত অম্লীয় মাধ্যমে কাজ করতে পারে না, তবে শুধুমাত্র বা একমাত্র ব্যতিক্রম গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইম যা অম্লীয় মাধ্যমে কাজ করে বা কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই গ্যাস্ট্রিক লাইপেজ, আমরা জানি অগ্নাশয় থেকেও লাইপেজ এনজাইম আসছিল, সেটাকে আমরা বলছিলাম অগ্নাশয়িক লাইপেজ।
কিন্তু যেহেতু গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসে এই জন্য এটার নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। সাধারণত এই লাইপেজ এনজাইমগুলো ভালো কাজ করে ক্ষারীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে এরা কাজ করতে পারে না। তবে একমাত্র ব্যতিক্রম হলো গ্যাস্ট্রিক লাইপেজ, যেটা কি করতে পারে, এই অম্লীয় মাধ্যমেও কাজ করতে পারে। তবে তবে এই গ্যাস্ট্রিক লাইপেজ শুধুমাত্র মাখনের যে চর্বি আছে, যে মাখনের চর্বি, ঠিক আছে, মাখনের চর্বিকে ভেঙে এই গ্যাস্ট্রিক লাইপেজের সাহায্যে কি করতে পারে, এটাকে ছোট ছোট অংশে ভাগ করতে পারে। যে মাখনের চর্বিকে এটা ফ্যাটি অ্যাসিড, লিখলাম, ফ্যাটি অ্যাসিডে পরিণত করতে পারে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র মাখনের চর্বি, যেখানে লিখে রাখো শুধুমাত্র মাখনের চর্বির উপর এটা কাজ করতে পারে। তাহলে পাকস্থলীতে লিপিড পরিপাক শুরু হয় কার মাধ্যমে? গ্যাস্ট্রিক লাইপেসের মাধ্যমে। তবে শুধুমাত্র মাখনের চর্বির উপরে এরা কাজ করতে পারে, অন্য কোনো চর্বির উপরে কাজ করতে পারে না। ঠিক আছে, একবারে স্পষ্ট মনে রাখতে হবে। তাহলে এটা হলো আমরা বললাম লিপিড জাতীয় খাদ্যের পরিপাক। তাহলে এর আগে পড়লাম প্রোটিন, এখন পড়লাম লিপিড। আমরা কি শর্করা জাতীয় খাদ্যের পরিপাক করছি? করি নাই কিন্তু। তাহলে আমরা এরপরে পড়ব পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক। দেখো, তাহলে পাকস্থলীতে শর্করা পরিপাক, ঠিক আছে। এইখানে ব্রড হেডিং এ সুন্দর করে লিখতে হবে যে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো ধরনের পরিপাক হয় না। তাহলে পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো ধরনের পরিপাক হয় না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম কেন। কারণ হলো পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য যে এনজাইম প্রয়োজন, এই ধরনের কোনো এনজাইম নাই। ঠিক আছে, এই জন্য পাকস্থলীতে শর্করা জাতীয় খাদ্যের কোনো ধরনের পরিপাক হয় না। তাহলে এই গেল মোটামুটি আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত যে কোষ, এই কোষগুলো থেকে যে বিভিন্ন ধরনের নিঃসরণ আসে, সেগুলো কি কি কাজ করে এগুলো জানলাম। এখন আমরা আমাদের আজকের লাস্ট টপিকস পড়ব। লাস্ট টপিকস আছে হলো পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন। যে পাকস্থলীতে এই যে এত এনজাইম আছে, তাহলে পাকস্থলী নিজেই এনজাইম দ্বারা পরিপাক হয় না কেন? এই প্রশ্ন অনেকবার তোমাদের রিটেন সৃজনশীলে যে রিটেন আছে ওইখানে এই প্রশ্ন অনেকবার আসছে। তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি এটা একটু লিখে পড়াচ্ছি, তোমরা নোট করে নাও, তোমাদের জন্য সুবিধা হবে। কারণ এক নাম্বার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে পাকস্থলীতে কি থাকে দেখো, 5টা লেয়ার থাকে। সবচেয়ে ভেতরের লেয়ারের নাম কি? মিউকাস লেয়ার। ঠিক আছে, এই মিউকাস লেয়ার হচ্ছে অত্যন্ত পুরু মিউকাস লেয়ার। ঠিক আছে, এই পুরু মিউকাস লেয়ার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। যে আমরা লিখতে পারি পাকস্থলীর অন্তর্গাত্রে মানে একবারে ভেতরের লেয়ারটা পুরু মিউকাস লেয়ার, পুরু মিউকাস লেয়ার, বা আমরা বলতে পারি মিউকোসা স্তর, পুরু মিউকোসা স্তর হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
তাহলে 1 নাম্বার কথাটা কি, যে পাকস্থলীর ভেতরের যে স্তরটা তার নাম হলো মিউকোসা স্তর। এই মিউকোসা স্তরটা অত্যন্ত পুরু থাকে। এই পুরু থাকার কারণে এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ হয়, এই নিঃসরণের আক্রমণ রোধকারী বলতেছে ভৌত প্রতিবন্ধক হিসেবে এরা কাজ করে। 1 নাম্বার। এছাড়া আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে একটা অম্ল, আবার বাইকার্বনেট আমরা জানি কি একটা ক্ষার। ঠিক আছে। এখন পাকস্থলীর অন্তর্গাত্র থেকে বাইকার্বনেট নিঃসরণ হয়। বাইকার্বনেট ক্ষার হওয়ায় বা ক্ষার জাতীয় হওয়ায় তা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে কিছুটা। ঠিক আছে। কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো অনেক বেশি পরিমাণে নিঃসরণ হয়, কিন্তু বাইকার্বনেট তুলনামূলক কম। তাহলে কিন্তু এই বাইকার্বনেট তো নিঃসরণ হয়, এই বাইকার্বনেট যায় কি করে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিছুটা প্রশমিত করে দেয়, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শক্তিটাকে কিছুটা কমায় দিতে পারে। ঠিক আছে, এটাও একটা কারণ। এরপর আসি আমরা 3 নাম্বার কারণ কি। আমরা যে এনজাইমগুলো পড়লাম, যে জাইমোজেনিক বা চিপ কোষ থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয়, ওই এনজাইমগুলো কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ঠিক আছে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যে চিপ কোষ বা জাইমোজেনিক কোষ থেকে নিঃসৃত এনজাইমগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাহলে নিষ্ক্রিয় অবস্থায় থাকলে তাহলে তো এনজাইমগুলো আসলে সক্রিয়ই না। তাহলে এনজাইমগুলো কি পাকস্থলীকে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন করতে পারবে? পাকস্থলীতে পারবে না, কারণ এরা হলো নিষ্ক্রিয় অবস্থায় আছে। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই যে পাকস্থলীর অন্তর্গাত্রে যে আমরা পড়লাম যে মিউকোসা স্তরে যে এপিথেলিয়াম থাকে তার নাম হচ্ছে সরল স্তম্ভাকার এপিথেলিয়াম, বা বললাম সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামের যে কোষগুলো আছে এগুলো খুবই ঘন সন্নিবিষ্ট থাকে। ঠিক আছে, যে পাকস্থলীর অন্তর্গাত্রের সরল স্তম্ভাকার এপিথেলিয়ামের কোষগুলো ঘন সন্নিবিষ্ট থাকে। এটাও একটা কারণ যে পাকস্থলীর ভেতরের প্রাচীরের কোনো ক্ষতি হয় না, কারণ এই অনেক ঘন সন্নিবিষ্ট থাকার কারণে। যে পাকস্থলীর যে অন্তর্গাত্র বা ভেতরের যে প্রাচীর, মিউকোসা প্রাচীর, ওইখানকার যে সরল স্তম্ভকার এপিথেলিয়াম কোষগুলো এগুলো ঘন সন্নিবিষ্ট থাকে। এ কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা অন্তর্গাত্র ক্ষতিগ্রস্ত হয় না। ঠিক আছে, এখন এই হলো 4টা কারণ যে কারণে কি হইতে পারে, একটা পাকস্থলী নিজেই তার এনজাইম দ্বারা পরিপাক হয় না। ঠিক আছে, প্রথম কারণ কি বললাম তোমাদের মনে আছে, যে পাকস্থলীর অন্তর্গাত্রের যে পুরো মিউকোসা স্তর, এই মিউকোসা স্তর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 2 নম্বরে বললাম যে পাকস্থলীর অন্তর্গাত্র থেকে বাইকার্বনেট নিঃসরণ হয়, বাইকার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। 3 নম্বরে বলা হলো যে চিপ কোষ বা জাইমোজেনিক কোষ থেকে যে এনজাইমগুলো নিঃসৃত হয় সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। 4 নম্বর হলো পাকস্থলীর অন্তর্গাত্রে যে স্তম্ভকার এপিথেলিয়াম কোষগুলো আছে, এই কোষগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড
ঘন সন্নিবিষ্ট থাকার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয় না। ঠিক আছে, এখন তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে যে পাকস্থলীতে মানুষের বিভিন্ন সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়, যে এই যে পাকস্থলীর কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তাহলে এগুলো কেন হয়? ঠিক আছে, মনে রাখতে হবে আচ্ছা, তাহলে মনে রাখতে হবে তোমাদের যে যেটা বলতেছিলাম, যে পাকস্থলী এনজাইম দ্বারা পরিপাকও হয় না, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণে কোনো ধরনের বলতেছি কোনো ক্ষতিও হচ্ছে না। তাহলে বলতে হবে যে এই যে যে বিভিন্ন ধরনের আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার হয় বা বিভিন্ন গ্যাসের সমস্যা হয়, আমরা যে দেখি আমাদের কাছে ডাক্তারদের কাছে যে বিভিন্ন রোগী আসে, তাহলে এই সমস্যাগুলো কিভাবে হয়? ঠিক আছে, এই সমস্যাগুলো মেনলি হচ্ছে যে একটা পাকস্থলী যখন তার স্বাভাবিক ক্ষরণ যখন থাকে, তখন ওই তার প্রাচীরে কোনো ধরনের সমস্যা হয় না। ঠিক আছে, কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি। ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি, আমি যদি এখানে একটু লিখে দিই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়া দ্বারা যদি পাকস্থলী আক্রান্ত হয় বা পাকস্থলীর প্রাচীর আক্রান্ত হয়, তাহলে এই ব্যাকটেরিয়াকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মেরে ফেলতে পারে না। এই ব্যাকটেরিয়া কি করতে পারে, তখন ওই পাকস্থলীর প্রাচীরে ঘা তৈরি করতে পারে। ঘা তৈরি করলে সেই ক্ষেত্রে তাদের ওই গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। আরেকটা আছে হলো NSAID। NSAID নামক ওষুধ আছে। ঠিক আছে, এগুলো হলো ব্যথার ওষুধ। এই ব্যথার ওষুধগুলো যারা হলো ব্যথার ওষুধ বেশি বেশি খায়, ঠিক আছে, যারা ব্যথার ওষুধ বেশি বেশি খায়, যে কারণে অকারণে একটু ব্যথা হয়েছে, তাতেই কি হলো, সে ব্যথার ওষুধ খাইলো। এই ব্যথার ওষুধ বেশি বেশি খাইলে এগুলো কি করে, পাকস্থলীর প্রাচীরের ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত করলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আলসার হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রেও ওই গ্যাস্ট্রিকের যে মিউকোসা যে স্তর ক্ষতিগ্রস্ত হয়ে ওটা কি হতে পারে, পরে আলসার তৈরি হতে পারে। এই জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া হুটহাট কিন্তু এই ব্যথার ওষুধও খাওয়া উচিত না। ঠিক আছে, তাহলে আজকে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং পাকস্থলী নিয়ে আলোচনা করলাম। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবা, এবং তোমরা একটু আমার জন্য একটু কষ্ট করো, সেটা হলো যারাই আমার এই ক্লাস দেখে উপকৃত হবা, আমি আশা করি তোমরা এই পেজটা একটু শেয়ার করে দেবা। শেয়ার করে দিলে তোমাদের ওয়ালে থাকলে তোমাদের যে বন্ধুরা আছে তারাও কিন্তু উপকৃত হইতে পারবে। তাদেরকে তাদেরকে বলতে পারো, বা তোমরা তাদের বন্ধুদেরকে ইনভাইটেশন পাঠাইতে পারো। ঠিক আছে, আমার পেজেও যাতে একটু মেম্বার বেশি হয়, কারণ আমি চাচ্ছি এটা একটু বড় পরিসরে যাতে সবাই উপকৃত হয়। ঠিক আছে, এবং তোমাদেরকে আমি গ্রুপে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি, হিমোগ্লোবিন গ্রুপে। ওই ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা। ওইখানেও কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমরা দেখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। নেক্সট ক্লাস পরবর্তীতে জানিয়ে দেব। ঠিক আছে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।